আপনার সাবেক এপিএস জনাব মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে দুদক, তার বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে, তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আমাদের প্রশ্ন এটি, আপনি কখন জানতে পেরেছিলেন এবং দুর্নীতিতে জড়িয়ে তিনি আপনার নাম এবং প্রভাব খাটিয়েছেন কিনা? কারণ তার পক্ষে তো আর কোনো এক্সিকিউটিভ সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, সিদ্ধান্ত আপনার পক্ষে নেওয়া সম্ভব। আপনিও এটার সঙ্গে আসলে জড়িয়েছেন কিনা, যদি আপনি ফেয়ার ট্রায়াল চান, আপনারও আসলে দুদকে হাজিরা দেওয়া উচিত কিনা, পুরোটা নিয়ে যদি একটু বলেন। এটা তো খালেদ ভাই, এটা তো মানে বিভিন্ন রিপোর্টে আসলে পারসেপশন তৈরি করা হয়েছে। এখন যদি আমি প্রথম দিক থেকে বলি যে মোয়াজ্জেম নিজে অব্যাহতি দিয়েছে, তো অব্যাহতি দেওয়ার পরে এটা সংবাদ মাধ্যমে প্রচার করা হলো যে এটা করা হয়েছে, এটা মানে তাকে বহিষ্কার করা হয়েছে, মানে অপসারণ করা হয়েছে। অব্যাহতি আর অপসারণের মধ্যে তো পার্থক্য আছে। তো এটাকে প্রচারটা করা হয়েছে প্রাথমিকভাবে ভিন্নভাবে, এবং পরবর্তী আমি যেটা বললাম যে এই যে গোয়েন্দা সংস্থা কোথায় নিউজ করে 311 কোটির একটা নাম্বার উইদাউট এনি রেফারেন্স উঠাই দেয়া। এখন আমি টকশোতেও একজন নেতাকে বলতে শুনলাম যে 200 কোটি তার অ্যাকাউন্টে পাওয়া গেছে নাকি, এটা কোনো ব্যবস্থা সরকার নিচ্ছে না কেন। কিন্তু আপনি যদি দেখেন সে সময় করেন যে আমি কিন্তু যখন অভিযোগটা আসে তখন আমি নিজে দুদকের চেয়ারম্যানকে অনুরোধ করছি এই বিষয়ে করার জন্য, তদন্ত করার জন্য, এবং দুদকে সেটা তদন্ত চলমান আছে। সর্বশেষ আমার খোঁজ নেওয়ার যখন সুযোগ হয়েছে তখন আমি যতদূর জেনেছি যে কোনো প্রকার দুদক সাধারণত কি দেখে থাকে, কোনো নতুন সম্পত্তি ক্রয়, ব্যাংক অ্যাকাউন্ট, মানি লন্ডারিং, এই বিষয়গুলো আছে কিনা, এই ধরনের কোনো প্রকার প্রমাণ তারা পান নাই। একটা জিনিস পেয়েছে, সেটা হচ্ছে মোয়াজ্জেমের ভাইয়ের বড় ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে 14 লাখ টাকা একবার ঢুকছে, আবার বের করা হয়েছে। এবং সেটার ব্যাপারে আমি পরে জানতে চাই, আমি যতটুকু জানতে পেরেছি যে সেটা ওর মায়ের চিকিৎসার জন্য কোন একটা ভিসা ইস্যুর জন্য হচ্ছে অ্যাকাউন্টের টাকা দেখাতে হয়, এই জন্য কারো থেকে ধার নিয়ে সেটা ঢুকানো হয়েছিল এবং পরবর্তীতে বের করে আবার পরিশোধ করা হয়েছে। তো এটা আমারও দায় বর্তায় যে এটা খোঁজ নেওয়া যে আমার ক্ষমতার অপব্যবহার করে কেউ দুর্নীতি করছে কিনা। সেই জায়গা থেকে কিন্তু দুদককে আপনি মন ডেকে জিজ্ঞেস করতে পারেন। আমি নিজে ওনাকে ফোন করে বলেছি যে আপনি করেন, এবং আমি গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই দুইটাকেই বলছি যে আপনারা এটা নিয়ে অনুসন্ধান করেন, করে আমাকে জানান যে কোথায় আসলে দুর্নীতি হয়েছে। কিন্তু সেরকম কিছু আমরা এখন পর্যন্ত পাই নাই। সেরকম কিছু দুদকেও পেয়েছে বলে আমি সর্বশেষ আপডেট জানি না। অবশ্যই সেটা যেহেতু তদন্ত চলমান আছে, সেটার বিষয়ে রিপোর্ট পাওয়া যাবে, সবাই দেখবে। কিন্তু এটা এই যে রিপোর্ট করে সমানে বিভিন্ন জায়গায় মিম বানিয়ে বা ফেসবুক পোস্ট একটা পারসেপশন যে তৈরি করা হলো যে এপিএস দুর্নীতি করছে মানে উপদেষ্টাও দুর্নীতি করছে। আজ পর্যন্ত দেখেন আমাদের এত সার্ভেলেন্স হয়, এত কিছু লিক হয়, এত মানে ভিডিও চলে যায়, এটা চলে যায়, ওটা চলে যায়, আজ পর্যন্ত আপনার কি মনে হয় না যেরকম কিছু করলে মানে দুর্নীতির প্রমাণ কিংবা দুর্নীতি করে থাকলে অর্থ তো মানি ম্যানেজমেন্ট, এটার কোনো প্রমাণ সামনে আমি আসার কথা? আমার অবশ্যই মনে হয়, ভালো প্রশ্ন করছেন নাসিফ, আমার কাছে মনে হয়। কিন্তু আমি মনে করছি আপনি তো একটা দুর্দণ্ড প্রতাপশালী উপদেষ্টা, আপনি এগুলি চাপাও দিতে পারেন। সেই জন্য এটা হইতে পারে আর কি, যে আমরা জানতে পারতেছি না, আমরা যারা সাধারণ লোক। আমি প্রশ্নটা একটু অন্যভাবে করি। আমাদের প্রশ্নটা একটু এরকম, আমাদের দর্শকদের মতটা একটু বলে রাখি। দর্শকরা বলছেন যে আমি নাকি আপনাকে কুসুম কুসুম প্রশ্ন করছি এলাকার, কারণ শিখারানি নিয়ে তো আপনি এড়িয়ে গেলেন, উনার বাবা মব করে তাকে লাঞ্ছিত করেছেন, এটার এখতিয়ার তাকে কে দিয়েছেন, এটা জনাব এস এস সামির এই প্রশ্ন করেছেন। আপনি এটা জবাব একটু এটার পরে দিয়ে না, আপনি শুধু এইটা বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে তার উপদেষ্টারা এবং তার সরকারে যারা থাকবেন তারা সম্পদের হিসাব দিবেন। আপনি কি আপনার সম্পদের হিসাব দিতে রেডি আছেন? মানে আপনি কি আপনার সম্পদের হিসাব দিবেন? মানে এই উপদেষ্টা হওয়ার পরে কি আপনার সম্পদ অনেক বেড়েছে? মানে দুইটাই যদি সম্পদের হিসাবের ক্ষেত্রে সম্পদের হিসাব প্রথম মাসে আমাদের থেকে চাওয়া হয়েছিল, কিন্তু আমার কোনো আমি যেহেতু আয়কর এর আগে আমি আয় করতাম না, তো আয়কর রিটার্ন তো আপনি জানেন যে 3 নাম্বার খোলার পরে 1 বছর পরে আয়কর রিটার্ন জমা দিতে হয়। তো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়টা হয়নি, সে কারণে আমি সম্পদের হিসাব দিতে পারিনি। আমি ক্যাবিনেটকে অবগত করেছি যে আমি এর আগে কোনো আয় করতাম না, যে কারণে আমার 3 নাম্বারটা নতুন খোলা হয়েছে। তো সম্পদের হিসাবটা আমি যখন যেহেতু 1 বছর অলমোস্ট হয়ে গেছে এবং এখন আমার অবশ্যই সরকারি বেতন ভাতা আছে, আয় আছে, তো এইটা আমি যথারীতি দিব। এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার পরে এটা আমি সরকারের কাছেও দিব এবং পাবলিক ডোমেইনেও আমার সম্পদের আয় ব্যয়ের হিসাবটা আমি দেব। ওকে। আর মব করে শিখারানির ব্যাপারটা কি আপনি এটার কোনো জবাব দিতে চান? জনাব এস এস সামির একটা কথা বলছেন। হ্যাঁ, অবশ্যই এখানে মানে মব করে যেটা বলা হচ্ছে একটা ভিডিওতে দেখানো হচ্ছে, কিন্তু সেখানে মানে ফ্রেমিংটা খুব ইন্টারেস্টিংলি করা হয়েছে। শিখারানী যখন তিনি প্রধান মানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, যখন বাবাকে এই যে স্বাক্ষর জালিয়াতি করে অব্যাহতি দেওয়া হলো 3 কি 4 বছর 5 বছর বোধহয়, তো সেই সময়টাতে তিনি শিক্ষার্থীদেরকে মানে কেউ হিজাব পরে আসলে তাকে মারধর করা,
আমাদের স্কুলে আমি 2 বছর পড়াশোনা করেছি, ক্লাস 6-7। তো স্কুলের পাশে হচ্ছে একটা মসজিদ আছে, ওই মসজিদ এবং স্কুলের সংযোগের জন্য একটা পকেট গেট আছে, ওই পকেট গেটটা উনি বন্ধ করে দিয়েছিলেন যাতে স্টুডেন্টরা নামাজ না পড়তে পারে, স্টুডেন্টদেরকে মারধর করা। আপনার মনে আছে খালিদ ভাই, 5 আগস্টের পরে ইভেন হলিক্রস কলেজের মতো ইয়াতেও যেসব টিচারদেরকে স্টুডেন্টরা পছন্দ করতো না, তাদের বিরুদ্ধে এক ধরনের মব তৈরি করা হয়েছিল। এবং মানে দেশের অনেক ভালো ভালো স্কুল কলেজে এই ঘটনাগুলো ঘটেছে, এবং এটারই ধারাবাহিকতা হিসেবে 5 আগস্টের পরে শিখারানী রায়ের বিরুদ্ধে যেহেতু স্টুডেন্টদের একটা ইয়ে ছিল, কিন্তু ক্ষোভ ছিল, কিন্তু তারা সেটার আপনি বই কি প্রকাশ করতে গিয়ে। জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাই, আপনি কি সত্যি এটা বলতেছেন যে বাংলাদেশের কোনো একটা হিন্দু স্কুল শিক্ষক, আমরাও তো আসলে হিন্দি স্কুল শিক্ষক শিক্ষিকার কাছে আমরা পড়েছি, কিন্তু তারা কখনো নামাজ পড়তে বাধা দিয়েছেন, হিজাব পড়েছেন বলে কাউকে মারধর করেছেন, এরকম আমি কখনো দেখি নাই, এক্সপেরিয়েন্স করি না। খালেদ ভাই, আপনি আপনি আপনার বাড়ি তো মুরাদনগর, আপনি আপনার জি, বাড়ি থেকে যে কাউকে হচ্ছে আমাদের ওই স্কুলের আশেপাশের বা যে সিরিয়াসলি। কোনো র্যান্ডম যে কোনো বাসায় গিয়ে কথা বলতে বলেন, তারা এটা বলবে, তারা এটা একদম। এবং আমরা ওই যে রিপোর্টের ইয়াতে আপনি যদি যে কোনো স্কুলের স্টুডেন্টকে জিজ্ঞেস করেন, ইভেন ওই বাচ্চাটাকে মারা হয়েছে হিজাব পরার কারণে পিটিতে, স্কুলে যে প্রারম্ভিক যে ইয়া হয়, এবং তার দাদি আসছে বিচার চাওয়ার জন্য, তার দাদিকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল সে সময়টায়। এবং তিনি সে সময় দোর্দণ্ড প্রভাবশালী ছিলেন, এবং দুইজন স্টুডেন্টকে তার কথা না শোনার কারণে তিনি পুলিশ দিয়ে অ্যারেস্ট করেছিলেন, মানে 2জন আন্ডার এজ, মানে স্কুলের স্টুডেন্ট আর কি, 14-15 বছরের 2টা বাচ্চাকে। এইগুলো আপনি সেখানে ওই আশেপাশের অভিভাবক যারা আছে, যে কাউকে জিজ্ঞেস করলে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। বেশি দিন আগের তো ঘটনা না, 2014 সাল থেকে 19 সালের ঘটনা। তো এখন যে মবটা করা হলো, সেটাতে কি আপনার ভূমিকা ছিল কোনো? আপনি বলেছিলেন যে তোমরা যাও না, গ্যাপটা। 5 আগস্টের পরে যেভাবে আসলে বিভিন্ন স্কুলে সারা দেশে মব হয়েছে, আমরা সরকার থেকে সেটা নিউট্রালাইজ করার জন্য চেষ্টা করেছি। শিক্ষা মন্ত্রণালয় সে সময় কাজ করেছে, এবং সেখানে ওই যে একটা ভিডিওতে যেখানে দেখানো হচ্ছে, সেখানে বাবা মূলত গিয়েছিলেন তাকে সেখান থেকে মানে বাঁচানোর জন্য, মানে শিক্ষার্থীদের থেকে। শিক্ষার্থীরা প্রথমে দাবি করে পদত্যাগের, তিনি পদত্যাগ করতে রাজি না হলে এক ধরনের মানে মব তৈরি করা হয় এবং ওই ধরনের সিচুয়েশন তৈরি করা হয়। কিন্তু পূর্ববর্তী শত্রুতা এবং ইয়ার জের ধরে তিনি দায়টা আমাদের উপর, বাবার উপরে দিয়েছেন। এবং ওই শত্রুতার রেশটা যদি আমি বলি, তাহলে তিনি এই যে স্বাক্ষর জালিয়াতি করে বাবাকে অপসারণ করার কারণেই তো উনি আসলে প্রধান শিক্ষক, উনি তো বেনিফিশিয়ারি ওটার, উনি প্রধান শিক্ষিকা হতে পেরেছেন। এবং পরবর্তীতে শিক্ষা বোর্ড সেখানে দেয় যে ওনাকে আবার পুনর্বহাল করার জন্য, আমার মনে যেহেতু হয় এটা ভুয়া। এবং সেখানেও ওনারা মানেননি, হাইকোর্টে ওনারা রিট করেছেন, 2বার রিট করেছেন, 2বারই ভার্ডিক্ট বাবার পক্ষে আসে। এবং পরবর্তীতে বাবা তার ওই যে 5 বছর যে চাকরিতে ছিলেন না, সেই বকেয়া বেতন ভাতা সহ আবার চাকরি পুনরায় ফেরত পান 2020 সালে। আমার মনে হয় এই ব্যাপারটা আসলে আদালতে ট্রাই করা উচিত, কারণ আপনি আপনার কথা বলছেন, তারা তাদের কথা বলছেন, সেই ব্যাপারটা আসলে আদালতে দেখা উচিত। না, অবশ্যই আমি আদালতে ট্রাই করবো, অবশ্যই আমাদের কাছে সব এভিডেন্স আছে। রাইট, আমরা একটু খেলার মাঠে আসি। আপনাকে বড় বড় 2টি মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয় যথেষ্ট বড়, তার বাইরে আপনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, সেটি সবচেয়ে বড় মন্ত্রণালয়গুলির একটা।